নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু এটুকু বলবো, যারা নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিও শুরু করবার আগে একটা ছোটো ডিসক্লেমার দিয়ে রাখি সবসময়, যে যখনই আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে কিছু বলি আপনাদেরকে, কোনো স্ট্র্যাটেজিতে হোক বা কোনো স্টক সম্বন্ধে, সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে নেবেন। আর যদি কোনো রকম অ্যাকশান নিতে হয় তাহলে আপনারা আপনাদের মতো করে বুঝে শুনে অ্যাকশান নেবেন। আজকের বাজারটাকে আশা করি আপনাদের অনেকেরই ভালো লেগেছে, বিশেষ করে যারা ট্রেডিং করেন। কারণ মার্কেট যখন আজকে একটা ওপেন হয়েছিল, মার্কেটটা অনেকটা নিচে পড়লো, সেখান থেকে আবার মার্কেট এতটা ভালো রিকভারি দিয়েছে, যেটা আগামী দিনে কিন্তু একটা এটা বোঝাচ্ছে যে একটা হেলদি রান কিন্তু অপেক্ষা করে আছে। এখন বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন ইনভেস্টার বিভিন্নভাবে দেখেন। কারণ যারা অ্যাকচুয়ালি ইনভেস্টার হন তারা তো এই মার্কেট ভোলাটিলিটিকে এত পাত্তা দেন না। আর যারা মোটামুটি এই শর্ট টার্মে কাজ করতে যান তাদের কাছে এই ভোলাটিলিটি ম্যাটার করে। আমি অনেক কটা খবর নিয়ে আজকে আসবো, যে সরকারের একটা প্ল্যান যে তারা এত কোটি টাকা স্টেক ছাড়বে মার্কেটে। তার সঙ্গে সঙ্গে ট্রেডিংয়ের সেশনটা বহুদিন পর পাল্টাতে চলেছে। একটা বিশেষ দিনে এই যে ট্রেডিং হতো, এক্সট্রা ট্রেডিংটা, সেটা পাল্টানো হয়েছে। এছাড়া কোনো অনেক কোম্পানির খবর আছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আপনাদের খুব চর্চিত বিষয় এই মুহূর্তে, H1B ভিসা, সেটা নিয়েও আলোচনা করব। তার ইম্প্যাক্টটা কী করতে পারে সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। তার আগে দেখে নেবো আজকের বাজারটা কী হয়েছে। আজকের বাজারটাকে যদি দেখা যায় তাহলে দেখতে হবে 25,209 ওপেন হয়েছে, হাই করেছিল 25,261, মানে খুব বেশি দূর হাই যেতে পারেনি। তারপরে লো করেছে 25,084। আর আমার কাছে এই যে পয়েন্টটা 25,261 থেকে 25,084, কিছু না হোক প্রায় 180, 90, 95 পয়েন্টের একটা নিচের দিকে যারা শর্ট সেলিং করেছেন তারা হয়তো পেয়েছেন। এক্স্যাক্ট তো 195 পয়েন্ট পাওয়া সম্ভব না, ওই রাস্তার মধ্যে ঢুকে রাস্তার মধ্যে বেরোনো যারা শর্ট সেলিংয়ে করেছেন তারা পেয়েছেন। প্লাস যারা দেখা গেল ওই 25,084 লেভেলটা, ওই লেভেল থেকে তো আর বাইং শুরু হবে না। দেখা গেল 25,100 ক্রস করার পরে অনেকে দেখেছেন না, সাপোর্টটাকে রেজিস্ট্যান্সে কনভার্ট করেছে, তাহলে উপরের দিকে আরেকটু যেতে পারে। তো সেখানে দেখা গেল যে সেখানেও মোটামুটি একটা ভালো পয়েন্ট পেয়ে 25,169 মার্কেট কিন্তু ক্লোজ করেছে। ওভারঅল যদি দেখা যায় 32 পয়েন্ট মাইনাস, নিচে ওপরে করে ওপরের দিকে কিন্তু গিয়ে মার্কেট কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছিল। খুব ভালো হতো যদি মার্কেটটা 25,200 ক্রস করে দাঁড়াতো, তাহলে আর একটা ভালো জিনিস বোঝা যেত যে মার্কেট অনেক স্ট্রং হয়েছে। তবে এইটুকু বলা যেতে পারে যে মার্কেট কিন্তু এই মুহূর্তে স্ট্রং আছে। যদি অন্যান্য সেক্টরিয়াল ইন্ডাইসেসগুলো দেখি তাহলে দেখব PSU ব্যাংক মোটামুটি 1.03%, মেটাল 0.99%, অটো 0.58%, প্রাইভেট ব্যাংক 0.56%, ফিনান্সিয়াল 0.14%, এটা কিন্তু পজিটিভ র্যালিতে বন্ধ করেছে। ফার্মা 0.34%, হেলথ কেয়ার 0.45%, আইটি 0.65%, মিডিয়া 0.71%, তার সঙ্গে সঙ্গে রিয়ালটি 0.95%, FMCG 1.34% নেগেটিভ নোটে বন্ধ হয়েছে। টপ গেনারের মধ্যে ইন্ডাসইন্ড ব্যাংক 2.82%, অ্যাক্সিস ব্যাংক 2.24%, বাজাজ ফিনান্স 1.93%, JSW স্টিল 1.87%, মারুতি অলমোস্ট 1.69%। টপ গেনার হিসাবে আছে। টপ লুজারের মধ্যে আছে টেক মহিন্দ্রা 2.16%, ট্রেন 2.1%, SBI লাইফ 2.01%, হিন্দুস্তান ইউনিলিভার 1.84%, আর নেসলে হচ্ছে 1.7%। এই নেগেটিভ মানে টপ লুজার হয়েছে। এখন বক্তব্য যেটা থাকছে কি, মার্কেট আগামী দিনে কি করবে, সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে একটা সময় থেকে মার্কেট অনেকটা উপরে উঠে গেছিলো, একটা বুকিং এসছে, সেখান থেকে অনেকে বলেছেন যে এই যে মার্কেট কারেকশান হচ্ছে H1B ভিসার জন্য এতটা মার্কেট পড়লো, হেন তেন বিভিন্ন রকমের অ্যানালিসিস, কিন্তু আমার সেখান থেকে একবারও তা মনে হয়নি। আমি যদি তাই মনে হয় তাহলে FMCG আজকে পড়লো কেন, আমাকে দেখতে হবে FMCG কেন পড়লো। FMCGর সঙ্গে তার কোনো রকম কোনো ট্যারিফেরও ব্যাপার থাকছে না খুব একটা, আর তার সঙ্গে সঙ্গে H1B ভিসারও কোনো ব্যাপার থাকছে না, মার্কেট কেন পড়লো। তো মার্কেট অ্যাকচুয়ালি সেন্টিমেন্টের উপরে চলে, মার্কেট নিউজের উপরে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে না আমার ধারণা, আমি বারবার বলছি এখানে যা বলবো আমার নিজস্ব ওপিনিয়ন, মার্কেটে বিরাট একটা ম্যানিপুলেশন চলে এবং নিউজ দিয়ে সেটাকে ফেলে দেওয়া হয়, তারপরে সেটাকে আবার বাড়িয়ে দেওয়া হয়। মাঝখান থেকে কিছু ইনভেস্টার
কী ধরনের ইনভেস্টার সেটা আপনারা ভালো বুঝবেন, তারা মাঝখান থেকে কিন্তু প্রফিট করে বেরিয়ে যায়। সেটা নিয়েও আসবো, H1B ভিসা নিয়েও আমি খুব বিস্তারিত আসবো। কেন আমার মনে হয় না যে H1B ভিসার কারণে বা সেরকম ঘোষণার পরে মার্কেটটা নাকি ধস নামছে, ধস নামানো হচ্ছে, যতটা না ধস নামছে ধস নামানো হচ্ছে। মার্কেট যদি কালকে দেখি তাহলে দেখব যে এই মুহূর্তে যেখানে ট্রেড করছে নিফটি, তার উপরে রেজিস্ট্যান্স আছে 25,320। আজকের ডেটে যদি দেখা যেতে পারে যে 25,320 লেভেলটা কিন্তু একটা স্ট্রং একটা আছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স অনেকবার এসছে চলে গেছে। যদি রেজিস্ট্যান্স থেকে এখন যেখানে ট্রেড করছে সেখান থেকে যদিও 25,320 লেভেলটা বেশ খানিকটা দূরে আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না 25,320 ক্রস করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো পজিশন নিতে পারি না, অন্ততপক্ষে আমার তো তাই মনে হয়। কারণ যদি 25,320টা ভেঙে যায় তাহলে বুঝবো আমি ট্রেন্ড পজিটিভ হচ্ছে। ট্রেন্ড পজিটিভ মিন হচ্ছে সেই দিনটার জন্য অর্থাৎ আগামীকালের জন্য। তাহলে কিন্তু কলের দিকে আমি পজিশন বানাতে পারি। সেক্ষেত্রে আমার তিনটে লেভেল দাঁড়াবে গিয়ে 25,355, তারপরে 25,385, তারপরে কিন্তু 25,425। এবার যদি কেউ মনে করেন না নিচের দিকে ভেঙে যেতে পারে বা ভেঙে যাওয়ার চান্সেস যদি থাকে, তাহলে দেখা যাবে যে 25,120 এই লেভেলটার কাছে এসছে, কিন্তু এই লেভেলটাকে ভাঙেনি। আমি বারবার বলেছি 25,169 বন্ধ হয়েছে। সেক্ষেত্রে যদি 25,120তে আবার চলে আসে, কোনোরকম কোনো অ্যাকশন আমরা নেব না, কিন্তু যদি 25,120 লেভেলটাকে ভেঙে সেন্টিমেন্টটাকে নেগেটিভ করার চেষ্টা করে বা নেগেটিভ করে, সেক্ষেত্রে আমরা পুট সাইডে পজিশন বানাতে পারি। সেক্ষেত্রে আমাদের তিনটে লেভেল S1 S2 A3 হবে 25,085, তারপরেরটা 25,050, তারপরে 25,010। এর সঙ্গে সঙ্গে ওপেন ইন্টারেস্টটাকে একবার যদি দেখি 25,150, 169 নেয়ার স্ট্রাইক, 150-এর 79 লক্ষ ওপেন ইন্টারেস্ট বলছে যে মানে কন্ট্রাক্ট ওপেন, তারা বলছে 25,150-এর উপরে মার্কেটকে যেতে দেবে না। বাকি 2.5 কোটি, নট এ জোক, 2.5 crore কন্ট্রাক্ট বলছে মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে। সুতরাং কালকে একটা চিত্র পরিষ্কার যে এর নিচে তো মার্কেট যাচ্ছে না। আর যেহেতু মার্কেট এর জায়গাতেই দাঁড়িয়ে আছে 25,179, তো বলা বাহুল্য মার্কেটে কিন্তু কালকে আমরা একটা পজিটিভ ওপেন দেখতে পারি। এইবারে পজিটিভ ওপেনিং দেখার আগে যদি আমি গিফট নিফটিটাকে একবার অ্যানালিসিস করি, 25,330 4 থেকে 5 বার আজকে হিট করেছে, মোটামুটি 25,330 হিট করেছে, অর্থাৎ রেজিস্ট্যান্স বলা ভালো। যদি দেখা যায় গিফট নিফটি ক্লোজ হতে হতে 25,330কে ক্রস করে চলে যায়, তাহলে আমরা বলতে পারি কালকে একটা গ্যাপ আপ ওপেনিং, তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ ওপেনিং আমরা দেখতে পারি। অর্থাৎ যদি গ্যাপ আপ নাও হয় তাহলে আমরা ফ্ল্যাট ওপেনিং পজিটিভ সাইডে দেখতে পারি। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ ওপেনিং বা গ্যাপ ডাউন হওয়ার চান্সেস অন্তত পক্ষে এখন পর্যন্ত যে অ্যানালিসিস তাতে মনে হয় হচ্ছে না। সুতরাং আসছে ভালো র্যালি আসছে। আর এইবার যদি র্যালি 25,200-র উপরে শুরু করে, র্যালি গিয়ে থামবে প্রায় 25,500-র কাছে। তারপরে কি যাবে সেই সময় আলোচনা করা যাবে, এই মুহূর্তে দরকার নেই। আসি আপনাদের বহু চর্চিত H1B ভিসা। H1B ভিসা নিয়ে প্রচুর আলোচনা চলছে। এখন কথা হচ্ছে প্রথম ভাবে চিন্তা করতে হবে যে H1B ভিসাটাকে বাড়ানো হচ্ছে কেন, কি কারণ, তার তো কোনো মোটিভ থাকবে। আমি শুধু বাড়িয়ে দিলাম, আমি বিভিন্ন জায়গায় শুনলাম র্যান্ডামভাবে বলে যাচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে, $1 লক্ষ করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে দেখা যাচ্ছে 88 লাখ টাকা দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। প্রথমত ট্রাম্প বা আমেরিকার ইকোনমি যেটা দাঁড়াচ্ছে, এখানে আমেরিকার যে এমপ্লয়মেন্ট যে রেট সেটা কিন্তু কন্টিনিউয়াস পড়ছে, অর্থাৎ ওখানে কিন্তু চাকরি হারা বাড়ছে বা বেকারত্ব বাড়ছে বলতে পারেন। তো বেকারত্ব বাড়তে গেলে আমাকে দেখতে হবে যেসব কোম্পানিগুলো আমার দেশে বিজনেস করে 60% আইটি কোম্পানি হিসাবে 60% বাজার কিন্তু ভারতের। তো তারা দেখছে যে ভারতীয় কোম্পানিগুলো এখানে বাজার করছে, কিন্তু দেখা যাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে, নিজের দেশের লোক হতে পারে, আশেপাশের প্রতিবেশী কোনো দেশের কারোর হতে পারে, আমি ভারতীয়রাই বলে দিলাম, তারা আসছে, তারা এখানে কাজ করছে, প্লাস ওই ভিসার ফিজ যেটা আছে সেইটা দিয়ে এখানে আসছে, কাজ করছে এবং এখানকার কোম্পানি হয়ে কাজ করছে, আইটির বড় বাজার ধরছে। কিন্তু আমার যারা এখানকার যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা যুক্ত আইটির সঙ্গে, তারা কাজ পাচ্ছে না। সেই জন্য কোনো না কোনোভাবে নিজের যে আনএমপ্লয়মেন্ট যেটা আছে সেটাকে ঠিক রাখবার জন্য, সেটাকে বাড়াবার জন্য, যে গোটা আনএমপ্লয়মেন্ট থেকে এমপ্লয়মেন্ট করবার জন্য, সেজন্য
এই জিনিসটা স্টেপ নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এরকম দুম করে একটা স্টেপ নেওয়া হলো আর দুম করে এই সব H1B ভিসা নেওয়ার জন্য লাফালাফি হবে বা কিংবা সরে আসবে এমনটা তো নয়, কারণ যেটা হচ্ছে অলরেডি তারা সেখানে কাজ করছে। আর নতুন করে কালকেই গিয়ে প্রচুর এমপ্লয়ি ওখানে পাঠানো হবে এমনটাও নয়। এবার আপনাদেরকে আমি একটা রিপোর্ট দেখাই। রিপোর্ট দেখাচ্ছে যে H1B ভিসার অ্যালোকেশন যা হয় সেখানে কিন্তু TCS যদি দেখি, TCS কিন্তু দেখা যাচ্ছে লাস্ট 4 বছরে তাদের অ্যালোকেশন -44%, অর্থাৎ কমিয়ে এনেছে অনেক। তার মানে TCS 2015 সাল থেকেই একটা জিনিস স্টার্ট করেছিল যে এই যে ভিসা সংক্রান্ত ব্যাপার বা আরও যা যা প্রবলেম থাকছে সেগুলোকে ওভারকাম করবার জন্য অলরেডি তারা ওই USA থেকেই যারা এই পড়াশোনায় যারা দক্ষ তাদেরকে কিন্তু নেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। সুতরাং এটা আশা করি সেখানকার সরকারও জানে। সুতরাং H1B ভিসাকে বাড়িয়ে দেওয়া এটা আমার কাছে মনে হয় কোথাও একটা, আমার মনে হয় যে এটাকে ক্রিয়েট করা, জাস্ট ক্রিয়েট করা। কারণ আমার কাছে মনে হয় যে কোনো কূটনীতি সেগুলো আন্তর্জাতিক স্তর থেকে শুরু হয়, আমাদের পাড়ার চায়ের দোকান থেকে নয়। ওটা তো আমরা জাস্ট করবার পরে পরে সেটা নিয়ে আলোচনা করি, সেটা কিন্তু আগেই হয়ে যায়। যেমন ওই FII ঢোকার পরে তারপরে আমরা রেজাল্টটা দেখি, ঠিক সেরকমই। এবং শুধু TCS নয়, ইনফোসিস 71% কমিয়েছে, উইপ্রো 32% কমিয়েছে, HCL টেকনোলজি 18% অলরেডি কমিয়ে ফেলেছে, টেক মাহিন্দ্রা 18% কমিয়েছে। শুধুমাত্র যদি এইটা আগামী দিনেও চলে তাহলে LTI মাইন্ডট্রি একমাত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, যার 124% পজিটিভ দিকে আছে। তারা ইয়ার অন ইয়ার বেসিসে এমপ্লয়ি এখান থেকে ওখানে বেশি বাড়িয়েছেন, ফলে ভিসার এটা তাদের ক্ষেত্রে কিন্তু বেশি। কিন্তু TCS অনেক আগেই চিন্তা করেছে যে না, এখানে এই উল্টোপাল্টা খরচাগুলো করবার থেকে সেখানকার যদি যারা এটাতে দক্ষ তাদেরকে কোম্পানিতে রিক্রুট করা হয় তাহলে কিন্তু বেটার হবে। তাহলে অলরেডি তো TCS চালু করে দিয়েছে, সেটা তাদের কাছে খবর আছে। ইনফোসিস করে দিয়েছে, তাদের কাছে খবর আছে। আমি তো গুটি কয়েক নাম বললাম, এরকম প্রচুর আরও কোম্পানি আছে যারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তার মানে কোথাও মনে করা হচ্ছে সেই আগের মতো যে আমি ট্যারিফে এই করব, তারপরে 3 মাসের জন্য পজ করব, মানে এইটা তো এইভাবে হয় না। তো এইটা হচ্ছে ব্যাপার হলো, IT সেক্টরটাকে একটু ধসিয়ে দেওয়া হলো, ধসিয়ে দেওয়ার পর একটা অপরচুনিটি তৈরি করা হলো। এখন আমাদের মতো ছোটোখাটো ইনভেস্টরদের কাছে ক্যাপিটাল থাকে না, তো আমরা এইভাবে ভাববো, তো তাদের কাছে ক্যাপিটাল অনেক বেশি থাকে। তারা এইবার আসবে ঢুকবে, তারপরে একটা মাস হয়তো এরকম চলবার পরে সেই সময় অলরেডি দেখা যাবে কোম্পানিগুলো তো ওখানকার এমপ্লয়ীদের হায়ার করেই থাকে, কারণ কমিয়েছে বলছে লাস্ট 4 বছরে, দেখাও যাচ্ছে তাই রিপোর্টে। সুতরাং তারা আবার নতুন করে যেটা করতে যাচ্ছে না। সুতরাং দেখা যাবে যে এবার 1 মাস পরে বলবে না আমি নেগোশিয়েট করলাম, আমি এটাকে আরও কমিয়ে দিলাম, হ্যান ত্যান, মার্কেট ওপরে গেল, আমার আপনার টাকাগুলো গিয়ে ঢুকলো বড় বড় হাই নেটওয়ার্থ যাদের আছে, যারা ঘুরে টুরে বেড়ায় টেড়ায় তাদের পকেটে। সুতরাং H1B ভিসা এইগুলো হচ্ছে জাস্ট মার্কেটে এক একটা জিনিস তৈরি করা, ক্রিয়েট করা, যাতে মার্কেট ধসে এবং আইটি ধসে। আইটিকে নিয়ে পড়েছে কদিন আগে, খুব ভালো র্যালি দিচ্ছিল GSTর কারণে FMCG, মনে করে দেখুন আজকে FMCG পরপর 2 দিন নেগেটিভে চলে গেল। তার মানে এইটাই হচ্ছে খেলা। আমি বারবার বলেছি না, কোনো কিছু স্টাডি করতে হবে না, বিশাল কিছু জ্ঞান রাখতে হবে না, মার্কেটে অবজারভেশনটা রাখতে হবে। যে যত বেশি মার্কেটে নিউজ কালেক্ট করে রাখবে আর অবজারভেশনটাকে স্ট্রং করবে, সে মার্কেটে কিন্তু টিকে থাকবে। পরিষ্কার কথা। ওই বলবে এই সেক্টরটা আগামী 5 বছরে বাড়তে পারে বলে EV সেক্টরে অন্ধের মতো ওলা ইলেকট্রিকে ঢুকে গিয়ে ফেসে যাওয়ার থেকে আমি যেটা বললাম সেইটাকে করতে পারলে অন্ততপক্ষে দূর থেকে দাঁড়িয়ে থেকে পুরো জিনিসটাকে ধরে নিতে পারবেন। তো সুতরাং H1B ভিসা নিয়ে আমার অতটা কিন্তু চিন্তিত আমি নই। এবার আমি যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে সরকার যেটা ডাইভেস্টমেন্ট, অর্থাৎ সরকার প্ল্যান করছে, প্রত্যেক বছর প্ল্যান করে, এটা বাজেটের সময় এটা ঘোষণা করা হয় যে 47,000 কোটি টাকার স্টেক কিন্তু তারা অলরেডি বের করতে চাইছে। কোথা থেকে বের করবে? 47,000 কোটি টাকার গভর্নমেন্টের যেসব কোম্পানিগুলো আছে সেখান থেকে বের করবে। সেটা
লিস্টেড হতে পারে, নাও হতে পারে। যদি লিস্টেড হয় তাহলে বেটার, না লিস্টেড হয় তাহলেও কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে বার করবে। এখন এটা হচ্ছে, এইটা তো প্রথম নয়, 2020-21-এও 2,10,000 কোটি টাকার টার্গেট রেখেছিল, টার্গেট অ্যাচিভ করেছে 32,000 টাকা মাত্র, 32,000 কোটি টাকা মাত্র। 21-22-এ ছিল 1,75,000 কোটি টাকা, সেখানে বের করতে পেরেছে 15,440 কোটি টাকা। 22-23-এ ছিল 65,000 কোটি টাকা, বের করতে পেরেছে 31,000 কোটি টাকা। 23-24-এ ছিল 51,000 কোটি টাকা, বের করতে পেরেছে 14,564 কোটি টাকা। 24-25-এ ছিল 5,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, বের করতে পেরেছে মাত্র 7,800 কোটি টাকা। আর এই ফিনান্সিয়াল ইয়ার 25-26-এ তাদের টার্গেট হচ্ছে 47,000 কোটি টাকা। তো অলরেডি তো নিশ্চয়ই কিছু করেছে। বাজেট ফেব্রুয়ারিতে আসে, ফেব্রুয়ারিতে এসে গেছিলো, 6 মাস চলে গেছে, আর 6 মাসের মধ্যে বাকিটা তাদেরকে পূরণ করতে হবে। এবং একটা মাইনরিটি স্টেক তারা হয়তো বিক্রি করবার কথা ভাবছে। এখন বিক্রি করবার তো দুটো পন্থা, একটা হলো আইপিও নিয়ে আসা, আর একটা হচ্ছে ওএফএস, অর্থাৎ অলরেডি লিস্টেড, সেই লিস্টেড থেকে হোল্ডিংটাকে কমিয়ে নেওয়া, এই তো, আর তো কিছু না। দেখা গেল আমার কাছে এমন তো অনেক সরকারি কোম্পানি আছে যেগুলো এখনও লিস্টেডই নয়, লিস্ট হয়ইনি শেয়ার বাজারে, সেরকম কোম্পানিকে আইপিওর মারফত নিয়ে আসবে, সেখান থেকে স্টেকগুলো ছেড়ে দেবে। আর একটা হতে পারে ওএফএস, না আমার কাছে আছে অলরেডি, লিস্টেড আছে, সেটা ডিফেন্স সেক্টর হতে পারে, রেলওয়ে সেক্টর হতে পারে, যাই হতে পারে, আছে, সেখানে আমার হোল্ডিং অনেক বেশি, প্রমোটার হোল্ডিং, আমি সেখান থেকে স্টেক বেছে দেবো, এটাও হতে পারে। এখন কি করবে সেটা তো তাদের ব্যাপার। এখন একটা আছে না, 75% করে নিতে হবে, লিস্ট হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় আমার 94% আছে, তো 3 বছরের মধ্যে আস্তে আস্তে প্রমোটার হোল্ডিংয়ের স্টেক কমিয়ে আনতে হবে, 75-25 করতে হবে, তো সেটা তো করতে হবে। এখন আমি শুধু এখানে বুঝতে চাইছি, যদি এই যে জিনিসটা, যেটা মেগা প্ল্যান 37,000 কোটি টাকা স্টেক ছেড়ে দেওয়া, কোন কোন কোম্পানিগুলোতে আমার ফোকাস রাখতে হবে, এখানে বাইয়ের কথা বলছি না আমি, ফোকাস। যেমন এলআইসির কত পার্সেন্ট আছে? 96% হোল্ডিং আছে, প্রমোটার হোল্ডিং, তাহলে ছাড়তে গেলে তো এলআইসি থেকে ছাড়তে হবে। আইআরএফসি কোত্থেকে ছাড়তে হবে? 86% আছে প্রমোটার হোল্ডিং, সেখান থেকে ছাড়তে হবে। আমি যদি দেখি ম্যাজগন ডক 82% আছে, সেখান থেকে ছাড়তে হবে। এনটিপিসি গ্রিন 89%। এনটিপিসি যদি আইপিওর মারফতে যখন এসেছিল এনটিপিসি গ্রিন, তাহলে এনটিপিসি যার ছিল তার এনটিপিসি গ্রিনের শেয়ার পেয়েছিল, তাহলে আইপিওর মারফত আনতে পারে। কারণ অনেক আছে, অনেক এমন কোম্পানি আছে যার পেরেন্ট কোম্পানি কিন্তু অলরেডি লিস্টেড। তো যদি পেরেন্ট কোম্পানি লিস্টেড থাকে আর ওই কোম্পানিটিকে আনতে হয়, তাহলে আমাকে শেয়ার গিফট করতে হবে, ওইভাবে করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আইপিও আনতে পারি, যে আমি একটা নতুন ওই কোম্পানিটার আইপিও নিয়ে আসবো, তার মাধ্যমে এই শেয়ার হোল্ডিং ভাগ হবে। আইডিবিআই আছে 94%, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 79%, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক 94%, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক 93%, ইউকো ব্যাঙ্ক 90%, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 89%। ইন্স্যুরেন্স সেক্টরে যদি দেখি, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স 85% স্টেক আছে প্রোমোটারের হাতে, জিআইসি আছে 82%। তো ব্যাপারটা হচ্ছে কি, এইসব কোম্পানির আরও কোম্পানি আছে যেখান থেকে তারা যদি মনে করে এই 47,000 যে কোটি টাকার যে মেগা প্ল্যান, যে এই স্টেকটা তারা বিক্রি করবে এই অ্যামাউন্টের, তাহলে তাদের এইসব কোম্পানিগুলোতেই হাত দিতে হবে। আরও কোম্পানি আছে, মোটামুটি সার কথা এটাই যে আইপিও এলে 100% স্টেক বিক্রি করা দেওয়া হবে। আর যদি মনে হয় ওএফএস এর মাধ্যমে করবে, তাহলে অলরেডি লিস্টেড আছে, কিছু হোল্ডিং কমিয়ে নেবে প্রমোটার, দিয়ে দেওয়া হবে অন্যান্যদের হাতে, সেই এফআইআই ডিআইআই হোক, পাবলিক হোক, সেটা তো পরের বিষয়। সুতরাং এই যে মেগা প্ল্যান গভর্নমেন্টে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিগুলোর দিকে আপনাদের চোখ রাখতে হবে, এটা যেন মাথায় থাকে। এরপরে মার্কেটের কিছু খবর নিয়ে বলি। আরেকটা যে জিনিস আমার বলার ছিল এই H1B ভিসা নিয়ে, H1B ভিসায় সবথেকে বেশি এফেক্টেড কী হবে জানেন? সেটা হচ্ছে অ্যামাজন সবথেকে বেশি এমপ্লয়ি হায়ার করে, তো তাদের ভিসা কত যাবে, কত টাকা? সুতরাং আমার মনে হয় না এইটা ধোপে টিকবে বলে 1-1.5 মাস পরে গিয়ে দেখবেন এই স্টেটমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া হবে, আর তখন দেখবেন মার্কেটে আইটি ভালো র্যালি দেখাবে, নিচ থেকে ওপরের দিকে উঠবে, আর যারা ইনভেস্ট করতে পেরেছে তাদের পকেট ভরতে যাবে, আর আমাদের পকেট খালি হতে যাবে। এই হচ্ছে গল্পটা। সুতরাং এইগুলো নিয়ে অত মাথা খাওয়াবেন না, এই নিউজগুলো আছেই আমাদেরকে মানে বিভ্রান্ত করে দেবে।
এরপরে যেটা বলবো যে অ্যামাজন সবথেকে বেশি কর্মচারী হায়ার করে, সুতরাং সেক্ষেত্রে সবথেকে বেশি কারেকশন অ্যামাজনে আসছে এখন। এটাও একটা প্রসেস। নতুন করে প্রমোটার কিছু কিনতে চাইলে এই সময়ই কিনতে পারবে, এই ব্যাপারগুলো থাকে ব্লক ডিলের মাধ্যম দিয়ে। মোনার্চে ভালো র্যালি দেখা যাচ্ছে, কারণ 4-4.5 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে তারা। গ্রোথ যত হবে তত বেশি তার মধ্যে র্যালি আসবে, এটা নিয়ম। সর্বেশ্বর ফুড যদি বলা হয়, 33 কোটি টাকার একটা এক্সপোর্ট অর্ডার পেয়েছে সিঙ্গাপুর থেকে। ফোকাস রাখুক আপনাদের সর্বেশ্বর ফুডে। নেটওয়েভ টেকনোলজি 450 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে, তার জন্য 52 উইকস হাই প্রাইসকে কিন্তু অলরেডি হিট করে ফেলেছে, তাই নজর রাখবেন নেটওয়েভ টেকনোলজির দিকে। আদানি পাওয়ার ইউএস বেসড জিওজি পার্টনার্স স্টেক কাট করতে চলেছে প্রায় $250 মিলিয়ন। এটার মধ্যে একটা ছোট কারেকশন আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। গার্ডেন ব্রিজ শিপ বিল্ডারে ভালো র্যালি, কারণ তারা ভেসেল অর্ডার পেয়েছে, তার জন্য মৌ সাইন করেছে জার্মানির একটা কোম্পানির সঙ্গে, আনুমানিক প্রায় $62 মিলিয়ন। সুতরাং গার্ডেন ব্রিজে নজর থাকুক। ইন্ডাসইন্ড ব্যাংকের সিএফও বিরাল দামানিয়া অ্যাপয়েন্টেড হয়েছে, যেটা নিয়ে অনেকদিন ধরে কথা চলছিল। রেলটেল 18 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে, রেলটেলে নজর রাখবেন। অ্যাভেন্টেল তো অর্ডারের পর অর্ডার পেয়েই যাচ্ছে, 19 কোটি টাকার আবার অর্ডার পেয়েছে, 52 উইকস হাইয়ের প্রায় কাছে ঘোরাঘুরি করছে। এলএনটি থেকে পেয়েছে, সরকারি কিছু অর্ডার পেয়েছে, সুতরাং এরা কিন্তু অ্যাভেন্টেল কিন্তু কন্টিনিউয়াসলি একটা অর্ডার কিন্তু পাচ্ছে। যত অর্ডার পাবে তত বেশি তার মুভমেন্ট কিন্তু উপরের দিকে থাকবে। রাজেশ পাওয়ার তাও প্রায় 278 কোটি টাকার অনেক ধরনের অর্ডার কিন্তু তারা রিসিভ করেছে। রাজেশ পাওয়ারে নজর রাখবেন। অ্যাপেক্স ইকোটেক প্রায় 130 কোটি টাকার এলওআই, ফলে স্টক কন্টিনিউয়াসলি আপার সার্কিটে যাচ্ছে, নজর রাখবেন। অ্যাপেক্স ইকোটেক কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই কোম্পানিগুলো না অর্ডার পায়, ওঠে, কিন্তু ওঠার পর আরও উঠতে গেলে তো আরও বেশি অর্ডার চাই, কিন্তু তখন এই অর্ডারগুলো যখন আটকে যায় সেই সময় পড়ে যায়, ওই সময় আমরা একটু ফেসে থাকি, সুতরাং সেইটা নিয়ে কিন্তু একটু লক্ষ্য রাখবে। এলএনটি যদি লার্সেন এন্ড টুব্রোর কথা বলি, এসিডব্লিউএ পাওয়ারের সাথে মৌ সাইন করতে চলেছে, সেটার দিকে নজর রাখবেন। এলএনটি তো কিছু বলার নেই, একটা দিগ্গজ খেলোয়াড়, আর তার মধ্যে কন্টিনিউয়াসলি প্রতি মাসে কেউ না কেউ একটা অর্ডার দিতেই থাকে। এটা অনুমান করা হচ্ছে যে ফেডের মতো হয়তো রিজার্ভ ব্যাঙ্কও তাদের বেসিস 25 বিপিএস কমাবে, অর্থাৎ 25 বেসিক পয়েন্ট কিন্তু রেট কাট করতে পারে, সুতরাং সেটার দিকেও আমাদের নজর রাখবো। কারণ যেহেতু ফেড কমিয়েছে, আমি বলছি না কমাবি, চান্সেস থাকে হয়তো কমাতে পারে, সেটা দেখতে হবে। কেফিআইএন টেকনোলজি প্রোমোটারের যেটা ব্লক ডিলের মাধ্যমে কিন্তু প্রোমোটার তার স্টেক কমাবে, প্রায় 15% স্টেক বিক্রি করবার কথা ভাবছে। পরে কিন্তু কোম্পানি বলেছে, একটা রিপোর্ট মারফত খবরটা প্রকাশ পেয়েছিল, পরে কিন্তু কোম্পানি বলেছে এটা কিন্তু পুরোপুরি ফেক, এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো স্টেক বিক্রি করা হচ্ছে না। শেয়ার হোল্ডিংটা যদি দেখা যায়, যেটা সব থেকে বড় প্রোমোটার জেনারেল অ্যাথলেটিক্স সিঙ্গাপুর, তারা কিন্তু তাদের যা স্টেক ছিল সেটা কিন্তু ধরে রেখেছে। কারণ প্রোমোটারের আর একটা জিনিস না, প্রোমোটার হোল্ডিং যদি ছেড়ে দেয় তার মানেই কিন্তু সেটা খারাপ নয়, দেখতে হবে প্রোমোটার হোল্ডিংটা কার কাছে গেল। যদি প্রোমোটারের হোল্ডিংটা এফআইআই ডিআইআই এর কাছে যায় তাহলে বুঝতে হবে ঠিক আছে, কিন্তু যদি প্রোমোটারের হোল্ডিংটা এফআইআই ডিআইআই এর কাছে গেল না, গেল পাবলিকের কাছে, আমার আপনার কাছে, তাহলে বুঝতে হবে এটাতে গলদ আছে, সেই কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করা কিন্তু যাবে না। তো মাথায় রাখতে হবে এই জায়গাটা। জেফ্রিজের রিপোর্ট বলছে আদানির শেয়ারে আরও 15% পর্যন্ত র্যালি আসতে পারে, সুতরাং আদানির সমস্ত স্টকে নজর রাখবেন। ইনফোসিস শেয়ারের দাম পড়ছে, তো সেখানে কিন্তু যারা বাইব্যাকের ক্ষেত্রে কম্পিটিশন বাড়ছে, ইনভেস্টররা বলছে যে এই মুহূর্তে কি করা উচিত। এখন দেখা যায় তারা যখন রেটটা ছিল 1530 রেট ছিল, তখন 18,000 কোটি টাকার বাইব্যাক অ্যানাউন্স করেছিল, তার মানে 1800 করে প্রিমিয়াম হিসাবে আসছিল। সেখানে মার্কেট পড়ছে মানে আরও ডিমান্ড বাড়বে, আরও অনেকে বলবে যে এত মার্কেট নিচের দিকে যাচ্ছে, তাহলে আমি যখন 1800 করে পাচ্ছি তাহলে বেরিয়ে যাওয়া ভালো। সুতরাং বাইব্যাকের ক্ষেত্রে ইনফোসিসে কিন্তু কম্পিটিশন বাড়ছে। এফআইআই ডেটা যদি দেখা যায় তাহলে দেখতে হবে যে কন্টিনিউয়াসলি এফআইআই বিক্রি করবার পরে একটা হিন্ট দিচ্ছিল যে এইবার হয়তো মার্কেটে র্যালি আসতে পারে, কিন্তু এই বারবার গ্লোবাল টেনশন প্লাস আমাদের যেভাবে আইএনআর ডেপ্রিসিয়েট হচ্ছে ডলারের তুলনায়, সেক্ষেত্রে এফআইআই কিন্তু আবার ভারী ভরক্কম বিক্রি কিন্তু স্টার্ট করেছে। দেখা যাচ্ছে প্রথমে 120 কোটি কিনেছিল ওভারঅল,
তারপরে দেখা গেল 1268 কোটি টাকার বিক্রি করে দিয়েছে, তারপরে আবার 308 কোটি টাকার কিনেছিল, তারপরে 1124 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে, তারপরে 366 কোটি টাকার কিনেছিল, 390 কোটি টাকার কিনেছে, ব্যাক টু ব্যাক কিনছিল, কিন্তু লাস্ট দিন দেখা গেল 2910 কোটি টাকার ওভারঅল প্রায় অলমোস্ট 3000 কোটি টাকার কিন্তু সেল করে দিয়েছে, যার ফলে কিন্তু মার্কেটে নিচের দিকে এসছে। কিন্তু বারবারই একটা কথা বলবো না, মার্কেট যদি নিচের দিকে আসেও তাহলে দেখবেন মার্কেটে কিন্তু একটা হেলদি কারেকশন, এটা এই উপরের দিকে যাবে, চার্ট তো তাই বলছে, চার্ট হিসাবেই বলছি আপনাদেরকে। এবার যে মোহরত ট্রেডিং যেটা বলা হয়, যে এবার সেবি তাদের সিস্টেম চেঞ্জ করতে চলেছে। আমাদের যে আপকামিং ছুটিগুলো থাকছে, 2 অক্টোবর গান্ধী বার্থডে, 21 অক্টোবর দিওয়ালি, তার সঙ্গে সঙ্গে 22 অক্টোবর মহারাষ্ট্রের একটা বিশেষ দিন বালি প্রতিপদ, সেদিন বন্ধ থাকছে। আর এরপরে তো 5 নভেম্বর গুরু নানক, এসব ব্যাপার আছে। তো ব্যাপার হচ্ছে ওই 21 অক্টোবর দিওয়ালির যে লক্ষ্মী পুজোটা হয় সেদিন করে একটা ট্রেডিং করা হয়, এক্সট্রা ট্রেডিং আপনারা জানেন। সেদিন মার্কেট যেদিনই পড়ে সেদিনকে ছুটি থাকে, কিন্তু একটা মোহরত ট্রেডিং বলা হয় সেটাকে করা হয়। সেটা এতদিন যে টাইমে করা হতো, ইভিনিংয়ে করা হতো, সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এইবার কিন্তু সেটা চেঞ্জ করা হলো। এবার কি করা হলো, এবার ট্রেডিং টাইমটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওটা করা হবে ওই 1 ঘন্টার জন্যই থাকবে, যেটা সন্ধ্যেবেলা ছিল সেটাকে করে নিয়ে এসছে দুপুরবেলা 1:45 থেকে 2:45 পর্যন্ত। অর্থাৎ 1:45-এ শুরু হবে, 2:45-এ ওপেন হবে। ব্লক ডিল যারা করতে চাইছে, ব্লক ডিলের ক্ষেত্রে সেশন হচ্ছে 1:15 থেকে 1:30। প্রি ওপেন মার্কেট বা প্রি ওপেন সেশন কটা হবে, 1:30 থেকে 1:45। নর্মাল মার্কেট সেশন থাকছে 1:45 থেকে 2:45। অর্থাৎ মোহরত ট্রেডিং যেটাকে আমরা বলি, দিওয়ালিতে লক্ষ্মী পুজোর দিন একটা এক্সট্রা ট্রেডিং করানো হয়, ছুটি থাকলেও সেটাকে মোহরত ট্রেডিং হিসাবে দেখা হয়। সেটা সন্ধ্যাবেলা করেছিল 6টা থেকে 7টা, সেটাকে কমিয়ে সেটা দুপুরের দিকে করে করা হলো 1:45 থেকে 2:45। এটার দিকে নজর রাখবেন, মিস যেন না হয়। পুরনো জিনিসটাই মনে রেখেছেন, 6টা থেকে 7টা, সেটা যেন না হয়। আজকে কিছু ডিভিডেন্ড স্টকস নিয়ে। পৌষক লিমিটেড 6870 টাকা দামের একটা শেয়ার, বোনাস ঘোষণা করেছে 3:1 অনুপাতে, তারপরে স্প্লিট ঘোষণা করেছে 1:2 অনুপাতে। তাহলে কি দাঁড়ালো অঙ্কটা, একটা শেয়ার থাকলে 3টে পাচ্ছেন, তাহলে হয়ে গেল 4টে, আর স্প্লিট করেছে 1:2, মানে একটাই ডবল, 4টেতে 8টা, অর্থাৎ একটা থাকলে 8টা শেয়ার হয়ে যাবে পৌষক লিমিটেডের। এক্স ডিভিডেন্ডের 3 অক্টোবর। চন্দ্রপ্রভু ইন্টারন্যাশনাল 22 টাকা দামের একটা শেয়ার, বোনাস ঘোষণা করেছে 1:2 অনুপাতে। অর্থাৎ যা থাকবে সেটা 2টো থাকলে 3টেতে পরিণত হয়ে যাবে, 2টো যদি থাকে তাহলে 3টেতে হয়ে যাবে। 26শে সেপ্টেম্বর হচ্ছে এক্স ডিভিডেন্ডেড। অ্যাডটেক সিস্টেম 89 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 1 টাকা প্রতি শেয়ারে। 25শে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড। এভান্স ইলেকট্রিক 165 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 1.5 টাকা প্রতি শেয়ারে। 25শে সেপ্টেম্বর হচ্ছে এক্স ডিভিডেন্ডেড। এই ডিভিডেন্ডগুলো কিন্তু প্রাইসের তুলনায় কিন্তু ঠিকই আছে, 89 টাকায় 1 টাকা, 1%-এর উপরে পাচ্ছেন ডিভিডেন্ড। টাইম টেকনো প্লাস 476 টাকা দামের একটা শেয়ার, বোনাস ঘোষণা করেছে 1:1 অনুপাতে। অর্থাৎ যা শেয়ার থাকবে সেটা কিন্তু ডবল হয়ে যাবে। এটা হচ্ছে আজকের বাজার সংক্রান্ত যা ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বাজারকে যদি সংক্ষেপে বলতে হয় এটুকুই বলবো, বাজারে একটা ভালো র্যালি আমরা দেখতে চলেছি, আসছে অন্ততপক্ষে 25,500 পর্যন্ত তো একটা ভালো র্যালি আসছে। যারা মনে করছেন যাদের স্টক বেরিয়ে এসছে একবার, যে স্টকে এতদিন ধরে থেকে দেখলেন কোনো মুভমেন্ট আসে না, যে স্টকে দেখলেন যে খুব বাজে জায়গায় কিনে ফেলেছিলেন, এমন জিনিস যদি আসে তো এগুলোকে কিন্তু কারেকশন করবার টাইম চলে এসছে। তো সুতরাং যদি দেখেন 25,500-তে এসে আপনার প্রাইসটাকে কভার করেছে এবং স্টক নিয়ে দেখা যাচ্ছে খুব একটা মুভমেন্ট নেই, কথাবার্তাও নেই, সেগুলোকে পোর্টফোলিও থেকে সরাবেন, এক্সিট করে ভালো কোনো কোম্পানির দিকে ঝোঁকবার চেষ্টা করবেন। যারা পেনি স্টক কিনেছেন জানি হয়তো এতটা তাড়াতাড়ি রিকভার করবে না, যদি করে থাকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা ভালো শেয়ার ধরে রেখেছেন তাদের তো এটা চলবার সময়, তারা সেটাকে হোল্ডিংয়ে থাকবে, হোল্ড করে রাখবেন, যাতে আগামী আরও কিছুদিন রেখে আপনি লাভটা পেতে পারেন। কারণ আবার বলছি, মার্কেটে সেলিং তো আসবেই, আবার গ্লোবাল টেনশন থাকবে, এগুলো তৈরি করা হয়, মার্কেট পড়বে। যেমন জিএসটির কারণে এফএমসিজি দৌড়লো, দুদিন পরে জিএসটির মামলা শেষ, এফএমসিজির র্যালি শেষ, এফএমসিজি পড়তে শুরু করেছে,
টানা 2 দিন পর পর পড়লো, আবার দেখবেন এটার মধ্যে আবার কেউ না কেউ ঢুকবে এই পড়ে যাওয়ার সময়। আমি ওই জন্য বলছি অবজারভেশনটা খুব দরকার। এই সেক্টরটা পরপর 2 দিন পড়লো, আপনি ওই সেক্টরের স্টকগুলোকে একটু আলাদা করে স্টাডি করলেন, দেন আপনি ওটার মধ্যে ঢুকবার চেষ্টা করলেন। শুনুন, আজকের জন্য এতটুকুই। আবার বলছি, যারা ফিনোলজি বাংলায় নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, পুরোনো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে হাই লিখে পাঠান, লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যাবেন। মাঝে মধ্যে স্টক সম্বন্ধে আমি সেখানে বলে থাকি। তো পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।